ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তো অনেক আন্দোলনই হয়েছে, তাই না? কিন্তু একটা আন্দোলন ছিল একেবারে অন্যরকম। বলা যায় গণসংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ, যেটা ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। হ্যাঁ, আমরা ভারত ছাড়ো আন্দোলনের কথাই বলছি। এমন এক অধ্যায়ে যা ভারতের ভাগ্যটাই ঠিক করে দেয়। চলুন আজ সেই গল্পের গভীরে যাওয়া যাক। এই উপলব্ধিটা এটাই ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটা। ভাবুন একবার, যে মহাত্মা গান্ধী সারা জীবন অহিংসার কথা বলেছেন, তার মুখ থেকেই কেন বেরোল করেঙ্গে ইয়া মারেঙ্গে, মানে করব অথবা মরব, এর মতো চরম একটা ডাক? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ঠিক তার আগের কয়েকটা বছরে। আসলে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু হঠাৎ করে একদিনে শুরু হয়ে যায়নি। এটা ছিল বহু বছর ধরে একটু একটু করে জমে থাকা ক্ষোভ, হতাশা আর বঞ্চনার এক অনিবার্য বিস্ফোরণ। তো ঝড়ের আগের সেই পরিবেশটা ঠিক কেমন ছিল? কি কি কারণে এই গণবিপ্লবের জন্ম হয়েছিল? চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক। পরিস্থিতিটা একবার কল্পনা করার চেষ্টা করুন। একদিকে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অন্যদিকে জাপান প্রায় দেশের দোরগোড়ায় এসে হাজির, দেশের ভেতরে ভয়াবহ অর্থনৈতিক সংকট, মানুষ দিশেহারা। মানে সব মিলিয়ে ভারত যেন একটা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়েছিল, কিন্তু যে ঘটনাটা এই আগ্নেয়গিরিতে চূড়ান্ত বিস্ফোরণ ঘটায় সেটা ছিল ক্রিপস মিশনের ব্যর্থতা। তো ১৯৪২ সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে এলেন একটা প্রস্তাব নিয়ে। তিনি বললেন যুদ্ধ শেষ হলে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেয়া হবে, মানে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই এক ধরনের স্বায়ত্তশাসন। কিন্তু পূর্ণ স্বাধীনতা, তাও আবার এখনই, সেটার কোনো নামগন্ধ নেই। বছরের পর বছর ধরে যারা স্বাধীনতার জন্য লড়ছে, সেই কংগ্রেসের কাছে এটা ছিল একটা চরম অপমান। পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা আসলে সময় নষ্ট করার একটা কৌশল ছাড়া আর কিছুই না। গান্ধীজির এই বিখ্যাত কথাটা শুনলেই পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। এর মানেটা খুব সোজা। যে ব্যাংক নিজেই ডুবতে বসেছে, তার কাছ থেকে ভবিষ্যতের তারিখের একটা চেক নিয়ে কি হবে? ভারতীয় নেতারা ততদিনে বুঝে গিয়েছিলেন যে ব্রিটিশদের দেওয়া কোনো আশ্বাসের আর কানাকড়িও দাম নেই। বিশ্বাসটা একদম তলানিতে এসে ঠেকেছিল। আর ঠিক এই সময়ই পূর্ব দিক থেকে জাপান ঝড়ের গতিতে এগোচ্ছিল। ব্রিটিশরা সিঙ্গাপুর, মালয়, বার্মা একের পর এক জায়গায় হাঁটছে। ভারতীয়দের মনে ভয় আর অবিশ্বাস দুটোই বাড়ছিল। সবাই ভাবছিল, ব্রিটিশরা কি আদব ভারতকে রক্ষা করতে পারবে, নাকি জাপানের হাতে আমাদের ফেলে রেখে ওরা পালাবে? যুদ্ধের চাপে দেশের অর্থনীতি তো এমনিতেই ভেঙে পড়েছিল। জিনিসপত্রের দাম ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। তার উপর জাপানি আক্রমণ ঠেকানোর নামে ব্রিটিশরা বাংলায় শুরু করল পোড়া মাটি নীতি। ভাবা যায়, তাদের নির্দেশে হাজার হাজার নৌকা, সাইকেল কেড়ে নেওয়া হলো, যাতে শত্রুরা সেগুলো ব্যবহার করতে না পারে। কিন্তু এর ফলটা ভুগতে হলো সাধারণ মানুষকে। তাদের জীবন জীবিকা সব অচল হয়ে গেল। ক্ষোভ তখন বারুদের মতো জমতে শুরু করেছে। এই ভয়, অবিশ্বাস আর জমে থাকা ক্ষোভের মেঘ থেকেই জন্ম নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। কংগ্রেস বুঝতে পারল আলোচনার দিন শেষ, এবার সময় হয়েছে চূড়ান্ত আঘাত হানার। এই দিনটা ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। বোম্বের এই গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানেই গান্ধীজি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণটা দিয়েছিলেন। এমন একটা ভাষণ যা গোটা দেশের ভাগ্যটাই ঠিক করে দিয়েছিল। করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই দুটো শব্দ শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল এক আপসীন সংগ্রামের মন্ত্র। এর অর্থ ছিল একেবারে পরিষ্কার। এবার আর পেছনে ফেরার কোনো রাস্তা নেই। হয় আমরা দেশকে স্বাধীন করব, না হলে সেই চেষ্টায় নিজেদের জীবন উৎসর্গ করব। এই আগুন ঝরানো শপথটা যেন গোটা জাতিকে এক মুহূর্তে জাগিয়ে তুলেছিল। গান্ধীজির এই আহ্বানের পর দেশ জুড়ে যে আগুন ছড়িয়ে পড়ল, তা কিন্তু আগের কোনো আন্দোলনের মতো ছিল না। এটা ছিল একেবারে স্বতঃস্ফূর্ত একটা গণবিপ্লব, যার কোনো নির্দিষ্ট নেতা ছিল না। কি এমন ছিল এই আন্দোলনে যা একে এতটা অনন্য করে তুলেছিল? ব্রিটিশ সরকারের রিয়াকশন ছিল খুব দ্রুত এবং ভয়ঙ্কর। তারা ভাবল, সাপকে মারতে হলে তার মাথাতেই আঘাত করতে হবে। তাই গান্ধীজি, নেহরু, প্যাটেল সহ কংগ্রেসের একেবারে প্রথম সারির সব নেতাকে ২৪ ঘণ্টার মধ্যেই জেলে ভরে দেওয়া হলো। ব্রিটিশরা ভেবেছিল নেতৃত্বকে সরিয়ে দিলেই আন্দোলন অঙ্কুরেই শেষ হয়ে যাবে, কিন্তু এখানেই তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসেছিল। নেতারা জেলে যাওয়ার পর আন্দোলন তো থামলই না, বরং দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল। আর নেতৃত্ব তুলে নিল সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, শ্রমিক। শহর থেকে গ্রাম সবাই রাস্তায় নেমে এলো। এই আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতের জনতা আর কারোর নির্দেশের জন্য অপেক্ষা করে নেই। এবার তারাই নেতা। এই গণ-অভ্যুত্থানের চেহারাটা ছিল বিভিন্ন রকম। উত্তেজিত জনতা ব্রিটিশ শাসনের প্রতীক, যেমন রেল লাইন,
টেলিগ্রাফ অফিস, সরকারি দফতর এসবের উপর হামলা চালায়। কিন্তু এটা শুধু ভাঙার আন্দোলন ছিল না, এটা গড়ারও আন্দোলন ছিল। দেশের বিভিন্ন জায়গায় ব্রিটিশ প্রশাসনকে হটিয়ে দিয়ে তৈরি হয়েছিল সমান্তরাল জাতীয় সরকার, যা ছিল যেন স্বাধীনতার একটা ছোট্ট সংস্করণ। এই ব্যাপারটা কিন্তু অবিশ্বাস্য। বাংলার তমলুক, মহারাষ্ট্রের সাতারা বা উত্তরপ্রদেশের বালিয়ার মতো জায়গায় ভারতীয়রা ব্রিটিশ প্রশাসনকে পুরোপুরি সরিয়ে দিয়ে নিজেদের স্বাধীন জাতীয় সরকার তৈরি করেছিল। এটা ছিল ব্রিটিশদের জন্য একটা বিরাট বার্তা। আমরা শুধু তোমাদের শাসন চাই না তাই নয়, আমরা নিজেরাই নিজেদের দেশ চালাতে পারি। যখন প্রথম সারির সব পুরুষ নেতারা জেলে, তখন আন্দোলনের মশাল হাতে তুলে নিয়েছিলেন অরুণা আসফ আলী, সুচেতা কৃপালিনীর মতো মহীয়সী নারীরা। অরুণা আসফ আলী তো বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে সব নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে তেরঙ্গা পতাকা তুলেছিলেন। আর উষা মেহতার কথা ভাবুন, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে একটা গোপন রেডিও স্টেশন চালাতেন, যা বিপ্লবীদের কাছে খবর আর অনুপ্রেরণা পৌঁছে দিত। তাদের সাহস ছিল সত্যিই অতুলনীয়। ভারত ছাড়ো আন্দোলনকে ব্রিটিশরা খুব নির্মমভাবে দমন করেছিল, এটা সত্যি। কিন্তু তার মানে কি এই আন্দোলন ব্যর্থ হয়েছিল? একদমই না, বরং এটাই ছিল স্বাধীনতার পথের শেষ এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই আন্দোলন ব্রিটিশদের এটা জলের মতো পরিষ্কার করে দিয়েছিল যে বন্দুকের জোরে আর ভারতকে দাবিয়ে রাখা যাবে না। তাদের শাসনের ভিতটাই পুরোপুরি নড়ে গিয়েছিল। বিশ্বজুড়েও ব্রিটিশদের উপর চাপ বাড়ছিল। তখন স্বাধীনতাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর এটাই ছিল ভারত ছাড়ো আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য। ব্রিটিশরা হয়তো সামরিক শক্তি দিয়ে আন্দোলনটা থামিয়ে দিয়েছিল, কিন্তু প্রশাসনিক আর মানসিকভাবে তারা পুরোপুরি হেরে গিয়েছিল। তারা হাড়ে হাড়ে বুঝে গিয়েছিল ভারতে তাদের রাজত্ব করার দিন শেষ। এই দুটো সালের দিকে তাকালেই ইতিহাসের গতিপথটা স্পষ্ট হয়ে যায়। ১৯৪২-এর সেই গণবিস্ফোরণ আর তার ঠিক ৫ বছরের মাথায় ১৯৪৭-এ স্বাধীনতা। এই আন্দোলনটাই ছিল সেই শেষ ধাক্কা, যা স্বাধীনতার দরজাটা হাট করে খুলে দিয়েছিল। এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায়। ভারত ছাড়ো আন্দোলন হয়তো সঙ্গে সঙ্গে স্বাধীনতা এনে দেয়নি, কিন্তু এটা ব্রিটিশ সাম্রাজ্যের অবসানের ঘণ্টাধ্বনি বাজিয়ে দিয়েছিল। এটা ছিল এমন এক গণবিপ্লব যা প্রমাণ করে দিয়েছিল যে স্বাধীনতার ইচ্ছেকে কোনো জেল বা বুলেট দিয়ে দমিয়ে রাখা যায় না।